আমরা তো বলি যে দলগুলো প্রতিশ্রুতি দেয় নির্বাচনের পরে কি করবে, অনেক রকম প্রতিশ্রুতি দেয়, কিন্তু নির্বাচনের আগে আমরা দেখি বা এবারও আমরা দেখলাম এই জুলাই সনদ নিয়ে যখন আলোচনা হলো তখন আসলে ক্ষমতাকেই প্রধান বিষয় হিসেবে সবগুলো দল যেন বেছে নিল। তো এই জায়গা থেকে যদি আমরা আলাপটা আনি যে এখন যে জোটগুলো হচ্ছে সেই জোটেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে কে আসলে বিজয়ী হবে, কার কতটুকু লাভ হবে সেটাই মনে হয় গুরুত্ব দিচ্ছে। আপনি কিভাবে দেখেন এখন যে ইসলামী দলগুলো জোটের কথা এসেছে সেই জোটও যদি আপনার জোট হয়েছে এবং সেই জোট যদি একসাথে থাকে তাহলে বাংলাদেশের আগামী রাজনীতির জন্য সেটার প্রভাব কেমন হতে পারে, বা আমাদের যে নতুন দল যেটা জোট করছে সেই জোটটি কাদের সাথে শেষ পর্যন্ত যেতে পারে, নাকি যদি তারা আলাদাভাবে এই নির্বাচন করে সেটা তাদের জন্য কতটুকু সহজ হবে বা কঠিন হবে? ধন্যবাদ। আমরা যদি কোয়ালিশন পলিটিক্সের বৈশিষ্ট্যগুলো দেখি যে কোয়ালিশনগুলো আসলে গঠিত হয় কেন, একটা হচ্ছে খুব সোজা কথা ভোটিং ক্যালকুলেশন। আপনি যদি 2001 সালে যে 4 দলীয় জোটের সেটা দেখেন, তার একটা মূল লজিক ছিল এই জায়গায় যে আওয়ামী লীগের নিজস্ব যে ভোট সেটা উত্তরোত্তর বাড়ছিল, সেটাকে আটকানোর একটা প্রধান উপায় হচ্ছে বাকি দলগুলো যদি একজোটে চলে আসে। সেটা ছিল একটা খুব গুরুত্বপূর্ণ। এবং 2001 সালের নির্বাচন একটা খুব ইন্টারেস্টিং জিনিস দেখিয়েছিল যে আওয়ামী লীগের সেবার ভোটের পার্সেন্টেজ 40%-এ চলে এসেছিল মোটামুটি একক দল হিসেবে দাঁড়ানোর পরও। সো যেটা আমরা দেখেছি যে পরে জোট করার পরে সেটা 48%-এ দাঁড়িয়েছে। সো ভোটিং ক্যালকুলেশনের একটা খুব বড় হিসাব এখানে থাকে যে আমি জোট করলে এটার কোনো পজিটিভ ইম্প্যাক্ট আমার ইলেকশনের রেজাল্টে পড়বে কিনা। যেটা জাহিদ ভাই বললেন আমি একমত, বিএনপির ক্ষেত্রে এই লজিক আসলে খাটে না। বিএনপির ক্ষেত্রে ইনফ্যাক্ট জোট করাটা তার জন্য ক্ষতিকর শুধুমাত্র যে এই কারণে ভোটের হিসাবে কোনো বাড়তি লাভ হচ্ছে না সেটা না, আরেকটা বড় কারণ হচ্ছে তার প্রত্যেকটা আসনে বিএনপির গত 15 বছর কারণে একাধিক ক্যান্ডিডেট থাকার পসিবিলিটি আছে। এখন আপনি সেই দ্বন্দ্বের সাথে এখন যুক্ত হচ্ছে, আপনি যখন অন্য দলের কাউকে দিচ্ছেন তখন হচ্ছে গিয়ে সেই সমস্যাটা তৈরি হচ্ছে। জামাত ইসলামের এই জায়গায় একটা ক্যালকুলেশন থাকতে পারে যে আপনি ইসলামী ঐক্যজোট বা আমরা যেটা দেখেছি যে বিভিন্ন সময় ইলেকশনগুলোতেও যদিও ভোটের পার্সেন্টেজ হিসেবে সেটা 1% 2% এরকম খুব একটা ইসে হয়নি, বা আমরা যে জরিপগুলো দেখছি সেখানেও 1%-এর বেশি এখন পর্যন্ত ইসলামী ঐক্যজোটের ভোটের হিসাব আমরা দেখিনি। বাট যেটা ধরা হয় যে অনেক জায়গাগুলোতেই তাদের 20,000 25,000 এরকম একটা ব্লক ভোট আছে। সো যেটা হতে পারে যে ইলেকশন যদি খুব কন্টেস্টেড হয় তাহলে অল্প কিছু ভোট হয়তো হচ্ছে গিয়ে ডিসিশনটা চেঞ্জ করে দিতে পারে, যেটা আমরা 2001-এও দেখেছি 2008-এও দেখেছি। সেটা একটা। এবং সেকেন্ড যে ডাইমেনশনটা যে ইডিওলজিক্যাল বেসিসে একটা হচ্ছে গিয়ে জোট করা, যে আমরা একই ইডিওলজি ইসে করি, এই লজিকটাও বিএনপির ক্ষেত্রে খাটে না। কিন্তু জামাতের ক্ষেত্রে জামাত সেটাকে এইভাবে প্রজেক্ট করার চেষ্টা করছে, যদিও আমরা জানি যে ইডিওলজিক্যালি এই রাজনৈতিক দল যারা জোট করছে তারা একটা সময় পর্যন্ত পরস্পরকে প্রচণ্ডভাবে হচ্ছে ব্যাড মাউথিং যদি বলি সেটা করেছে, তারপরেও তারা একটা জায়গা থেকে আসছেন। সো আমি এনসিপির সাথে পরে আসছি, কিন্তু আপনার যে প্রশ্নটা ছিল যে এইটার আসলে ইমপ্লিকেশন কি হবে যদি এরকম একটা ইডিওলজিক্যাল জোট, এখানে অনেকগুলো বক্তব্য খুব গুরুত্বপূর্ণ। এই ইডিওলজিক্যাল জোটগুলো যখন হবে তখন কিন্তু আমাদের সিটিজেনের রাইটসের যে কোয়েশ্চেনগুলো সেই কোয়েশ্চেনগুলো সামনে চলে আসবে। জামাত এবং ইসলামী যে ঐক্যজোট বা যারা জোটটা করবেন তাদেরকে নাগরিক অধিকারের ক্ষেত্রে তাদের যে অবস্থান আমরা এখন পর্যন্ত যেই বক্তব্যগুলো দেখেছি সেটাকেই তারা রাষ্ট্র ক্ষমতায় এসে উপস্থাপন করবেন কিনা সেটা পরিষ্কার করতে হবে। আমরা দেখেছি আহমদিয়াদের ক্ষেত্রে যে বক্তব্যটা, এখন এই জায়গাটায় এসে রাষ্ট্রকে আপনি কারো ধর্ম নির্ধারণ করার রেসপন্সিবিলিটি দেবেন কিনা, এবং একটা জোট যদি মনে করে যে তারা সেই রেসপন্সিবিলিটিটা রাষ্ট্রকে দিতে চায় তাহলে সেটার কনসিকুয়েন্স কি হতে পারে সেটা নিয়ে হচ্ছে গিয়ে আমাদের চিন্তা করবার বা এসে করার ব্যাপার আছে। কথাটা এই কারণে বলছি যে জুলাই গণ অভ্যুত্থান আমরা যেটাকে বলছি সেটার পেছনে যে এই ইনক্লুসিভিটি বা হচ্ছে গিয়ে আপনার নাগরিক অধিকারের জায়গাটা বা হচ্ছে বৈষম্য বিরোধিতা যে জায়গা থেকেই বলুন না কেন, তার একটা ইনক্লুসিভ সমাজ গঠনের একটা জায়গা ছিল যেখানে প্রত্যেকে তার যে বৈচিত্র্য সেই বৈচিত্র্য নিয়ে হচ্ছে গিয়ে অবস্থান করবেন। এখন এই ইডিওলজিক্যাল স্পেসটা বা এই পলিটিক্যাল স্পেসটা এই জোটটা অফার করতে পারবে কিনা সেটা নিয়ে একটা বড় ধরনের প্রশ্ন থাকবে। এবং এখন পর্যন্ত তাদের যে বক্তব্য বা তাদের যে অবস্থান সেই ক্ষেত্রে কিন্তু হচ্ছে কি আমরা সেটার
যা এখন পর্যন্ত যে দিক নির্দেশনাগুলো পেয়েছি সেটা কোনোটাই খুব একটা পজিটিভ বিষয় দেখাচ্ছে না। সেটা নারীর অংশগ্রহণের কথাই বলি, আপনি হচ্ছে গিয়ে আমি জানি না এই যে 5 ঘন্টা ওয়ার্ক আওয়ার এটাকে আপনি পজিটিভলি নেবেন না কি নেবেন, বাট এসেনশিয়ালি হোয়াট ইট সেইজ দ্যাট আমরা নারী এবং পুরুষ এটাকে আলাদাভাবে দেখছি। সো এই যে জায়গাটা, এই জায়গা থেকে এই জিনিসপত্রগুলো আসছে। কারণ আপনি যদি বলতেন যে এই যে 5 ঘন্টা এটা নারী এবং পুরুষ উভয়ের জন্যই প্রযোজ্য, একটা ফ্যামিলির মধ্যে যে এটা বেছে নিবে সে নিবে, সেটা একটা অন্য একটা ব্যাপার। কিন্তু আপনি যখন এই ডিসিশনটা দিয়ে দিচ্ছেন, রাষ্ট্রকে আপনি অতি শক্তিশালী করবার একটা প্রজেক্টে যাচ্ছেন, যেইটা বেসিক্যালি আমরা জুলাই যে জায়গা থেকে দাঁড়িয়ে এসেছিলাম, জুলাইয়ের একটা বড় জিনিস কিন্তু ছিল হচ্ছে গিয়ে অতি ক্ষমতাশালী রাষ্ট্র কোন জায়গাটায় এলে আসে। মজার ব্যাপারটা হচ্ছে এইটা যে জামাত সকল ক্ষেত্রেই সংস্কার এবং এই জিনিসপত্রগুলো বলছে, এবং জামাতের একটা বড় লজিক হচ্ছে গিয়ে রাষ্ট্রের ক্ষমতা কমানোর। কিন্তু এই যে রাষ্ট্রের হাতে তারা কিছু অতিরিক্ত বাড়তি দায়িত্ব তুলে দিচ্ছেন, রাষ্ট্র ধর্ম নির্ধারণ করবে, রাষ্ট্র হচ্ছে গিয়ে নারী পুরুষের সম্পর্ক নির্ধারণ করবে, রাষ্ট্র হিসেবে করবে, এটা তো একটা অত্যন্ত শক্তিশালী এবং ভয়াবহ একটা রাষ্ট্র প্রকল্প আমাদের সামনে উপস্থাপন